The young generation have young ideas. You have to create space for the young generation. তা আমি মনে করি যে তাদের সবচেয়ে বড় থাকতে হবে যে ভিশন, এবং ওটা অ্যাচিভ করার জন্য তাদের স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে। তাকে শুধু বই পুস্তক নিয়ে থাকলে হবে না, তাকে এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্বন্ধে জানতে হবে, তাকে বাংলাদেশ সম্বন্ধে জানতে হবে। এইগুলো তার ভিশনটাকে ওয়াইড করবে। দর্শক, লিড এইচআর টক উইথ মুরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আমরা এই প্রোগ্রামটি সাজিয়ে থাকি এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ম্যানেজমেন্ট কনসালটেন্ট এবং ট্রেনারদেরকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে একজন লেজেন্ডারি এইচআর প্রফেশনাল উপস্থিত আছেন, যিনি মিস্টার এম.এ. আবদুল্লাহ, আবু আবদুল্লাহ স্যার নামে কর্পোরেট সেক্টরে খুবই পরিচিত। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, সিএইচআর অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিট পেন গ্রুপ অফ কোম্পানিজ। দর্শক, চলুন আজকের অতিথির সাথে পরিচিত হয়ে নেই এবং জেনে নেই তার সুদীর্ঘ কেরিয়ারের নানান অজানা দিক। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, কেমন আছেন স্যার? খুব ভালো আছি এবং থ্যাংক ইউ ফর কলিং মি টু ইউর প্রোগ্রাম। স্যার, উই আর হ্যাপি টু হ্যাভ ইউ হিয়ার। আপনার এই ব্যস্ততার মাঝে আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আমরা অনেক কৃতজ্ঞ। স্যার, দর্শকের কাছে যদি আপনার মুখ থেকে শুনতে চাই, অনেক সময় লাগবে। আমি একটু বলতে চাই যে আপনি সুদীর্ঘ 47 বছর আপনার অভিজ্ঞতা, স্পেশাল ইন এইচআর এবং ম্যানেজমেন্ট এবং বিজনেস ফিল্ড অ্যাজ ওয়েল। তার মধ্যে বিশেষ করে আপনি প্রায় 22 বছর ইউনিলিভার বাংলাদেশে ছিলেন। এর 22 বছরের মধ্যে আবার 15 বছর এইচআর ডাইরেক্টর হিসেবে। এর বাইরে এইচআর ইউনিলিভার থেকে রিটায়ারমেন্টের পরে আপনি ছিলেন এক্স ডাইরেক্টর হিউম্যান রিসোর্স অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, আবুল খায়ের গ্রুপ, Senior Executive Vice President and Head of HR, Prime Bank, Senior Executive Vice President and Head of Change Management, AB Bank, Deputy Managing Director HR, UCBL, Deputy Managing Director HR, AB Bank, Deputy Managing Director, Premier Bank. মানে আমার ভাবতেই গা শিরে উঠতেছে স্যার। আমি এমন একজন মানুষের সামনে আছি, জানি না আমি কতক্ষণ আপনার সামনে সুন্দরভাবে কথা বলতে পারবো। স্যার, ইউনিলিভার বাংলাদেশের 22 বছরের কেরিয়ারে আপনি 15 বছরেরও বেশি এইচআর ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়টাতে আপনি অনেক চেঞ্জ ম্যানেজমেন্টের সাক্ষী। তার মধ্যে এইচআরের একটা কনসেপ্ট হলো পার্সোনাল ম্যানেজমেন্ট এবং এইচআর ম্যানেজমেন্ট। এই ট্রানজিশনটাতেও আপনি সেই সময়টাতে ছিলেন। তাহলে আমাদের যে পার্সোনাল ম্যানেজমেন্ট যে ছিল সেটা কেন চেঞ্জ হয়ে এইচআর ম্যানেজমেন্ট হলো, এই ব্যাপারে যদি স্যার একটু আমাদেরকে একটু ক্ল্যারিফাই করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে দেখেন, পার্সোনাল ম্যানেজমেন্টের আগে ছিল লেবার ম্যানেজমেন্ট। তো লেবার ম্যানেজমেন্টটাকে সফিস্টিকেশন করার জন্য এটাকে পার্সোনাল ম্যানেজমেন্ট নাম দেওয়া হলো, এবং লেবার অফিসার যাদের নাম ছিল তারা সাবসিকুয়েন্টলি পার্সোনাল অফিসার হলো। এবং এই পার্সোনাল ম্যানেজমেন্টটা চললো বেশ কিছুকাল। এবং আমার যদি মনে পড়ে যে আমি ডিরেক্টর হওয়ার পরে 95 or early or later, something like that, এই সময়টাতে আপনার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কনসেপ্টটা প্রচার করা শুরু হলো বিভিন্ন জায়গায়। এবং ইউনিলিভার বাংলাদেশে আমরা একটা উই মেট টুগেদার in a seminar, and in that the HR was launched formally, that no more personal. Now we will be dealing with human resource. So we will be dealing with personal resource. That also sounds not bad, but it sounds good when you say the HR. So human resource directly relates with the HR development, but it gives a clue. Okay. And that is what we discussed, but nothing great. I must say that it is a change from personal to the human resource, the human being. And because human being is a factors of production. But it is the only factors of production which can speak. Exactly. So, human resource was established from that period of time, and we became the director of human resource. But I was never a personal director. I was human resource director. So I was general manager personnel.
Okay. মানে before being HR director. Before HR director, that's right. So basically, I do not find very, very specific reason কেন এটা HR হলো। আচ্ছা। তবে শুনতে কিন্তু HR কে ভালো শোনা যায়। Exactly. আমি HR এ কাজ করি, তুমি কোথায় কাজ করো? আমি পার্সোনালে কাজ করি। মানে এই দুটার মধ্যে ডিফারেন্স আছে। মানে একটু শুনতে একটু মানে এক্স্যাক্টলি sophisticated. হ্যাঁ, আমি কিন্তু লেবার অফিসার ছিলাম। জি। I joined Olympia Textile Mill in 1973. 73 তে স্যার? Yes, যখন তোমাদের তো জন্ম হয়ই নাই, এর পরের জেনারেশনের জন্ম হয়নি। Exactly, sir. As labor officer. জি স্যার। তো সুতরাং পার্সোনাল এটা বলতেও একটু অসুবিধা লাগে, পার্সোনাল রিসোর্স বলতে একটু অসুবিধা লাগে, পার্সোনাল ম্যানেজমেন্ট সে কথাটা একটু মানায়, কিন্তু আমরা যখন হিউম্যান রিসোর্স বলি তাহলে ইট সাউন্ডস গুড, একটা মানে মানুষ সামনে চলে আসে এবং মানুষকে রিসোর্স হিসেবে ট্রিট করা হচ্ছে, রিসোর্স হিসেবে ট্রিট করা হয়। এক্স্যাক্টলি স্যার। স্যার HR ডিপার্টমেন্টকে অনেকে মনে করে যে ইটস সাপোর্ট ডিপার্টমেন্ট বা সার্ভিস ডিপার্টমেন্ট, কিন্তু বর্তমানে এটা বলা হয় যে HR ইজ নো মোর এ সাপোর্ট অর সার্ভিস ডিপার্টমেন্ট অনলি, রাদার হিউম্যান রিসোর্স ইজ এ স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার। হাউ উইল ইউ জাস্টিফাই বেসড অন ইউর লং এক্সপিরিয়েন্স যে এটা একটা বিজনেস পার্টনার? Undoubtedly a strategic business partner, because you see that nowadays আপনি যেসব অর্গানাইজেশনে, ভালো অর্গানাইজেশনের কথা বলছি, অবশ্যই বাংলাদেশে আমাদের যেসব অর্গানাইজেশন আছে এগুলি সবগুলোতে এটা নাই, কিন্তু আপনি যদি মাল্টিন্যাশনালগুলো দেখেন অথবা মানে বাংলাদেশে অনেক কোম্পানি আছে, লাইক আমি যদি বলি যে ট্রান্সকম, তার ইভেন আবুল খায়ের গ্রুপ, they have shaped up as a professional organization. তো এরকম বাংলাদেশে অনেক কোম্পানি আছে, তারা কিন্তু এই প্র্যাকটিসটা করে। তো আমি স্ট্র্যাটেজিক পার্টনার কিভাবে? এখন আমার প্রশ্ন হলো যে I am working in an organization where some work is going on. We produce something and sell it in the market. So this is how the business going on. Exactly. And we are managing that business. As far as the people management is concerned, not only the HR strategic partner, because they develop the policies and they implement the policies, and in the process of implementation they are supporting the business. The business heads are also first HR manager. True. Because they are looking after their own people. Exactly. Every functional manager is HR manager. And therefore, the strategic area is that what is happening in the future about the people. How can I develop these people? So this development part, they frame the structure or the policy, discuss with the line managers. We call them line managers, who are directly related with the production. And we are support manager. No longer we are support manager, we are strategic partner. So now not only HR, see accounts, finance, sales, marketing, all these are the strategic partners. Exactly. Every function is playing their own role, and HR is playing the roles of rules, regulation, system, process, and implementation and responsibility. And they are the people who keep up the external relationship. They develop the policies, practical policies of employee relations, practical policies on industrial relations, the relation between trade union and the workers. এবং all these activities actually aligned with the business. Aligned with the business. That's why HR and we are doing something supporting the business. Exactly. Support comes. Though you are a strategic partner, in that sense you are supporting the business. Exactly. And your contribution helps the business to grow.
True, sir. business to do the to optimize their production process. True, sir. মানে এই জন্য এইচআর কে বলা হয় যে স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার। স্যার, ইউনিলিভারে আপনি যে সুদীর্ঘ 22 বছর ছিলেন এবং 15 বছরের অ্যারাউন্ড 15 ইয়ার্স আপনি এইচআর ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। হোয়াট পজিটিভ চেঞ্জেস ইউ হ্যাভ মেড এট ইউনিলিভার বাংলাদেশ? এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, দে হ্যাভ ওন পলিসিস অ্যান্ড প্রসিডিউরস, হিউজ পিপল ডেভেলপমেন্ট বাজেট অ্যান্ড এভরিথিং, বাট থাকে না নিজের কিছু ইনোভেটিভ ইস্যুস থাকে। আমরা একটু শুনতে চাই একটা দুটো ঘটনা যে আপনি। ঠিক আছে, আমি ছোট ছোট করে বলেছি, সময়ও শর্টে গেল। তো যদি আমি প্রথমেই বলি যে আমি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের কথা বলি, কারণ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস নিয়ে কেউ কথা বলে না। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস যখন কথাটা আসে, ইট ইজ এ ট্রেড ইউনিয়ন অ্যান্ড ম্যানেজমেন্টের সম্পর্ক। তো এখন এটা বাংলাদেশের সব ইন্ডাস্ট্রিতে এটা প্রযোজ্য। বাংলাদেশে এমপ্লয়মেন্ট অফ লেবার স্ট্যান্ডিং অর্ডার অ্যাক্ট আছে, এটা 2006 সালে এটা আবার আপডেটেড হয়েছে। আবার ওয়ার্কারদের জন্য আবার কতগুলো লেবার রুলস আছে ফর গার্মেন্টস ইন্ডাস্ট্রি। বাংলাদেশে যেহেতু গার্মেন্টস ইজ এ মেজর ইন্ডাস্ট্রি, মানে হাই নাম্বার অফ অর্গানাইজেশন, তো ওইখানেও ট্রেড ইউনিয়ন নাই। কিন্তু ওটাতে যেটা করছে ওরা বাই ল, ওয়ার্কার্স পার্টিসিপেশন কমিটি, and it's elected, and that is most important. So they can represent their grievances to the people if they have any. এখন ওই রিলেশনশিপ বিল্ডিংয়ে আমি ইউনিলিভারে অনেক চেঞ্জ আনছি। ইউনিলিভারে there were more than one trade union. আচ্ছা। So what I did, my team and also my colleagues around, they supported. So we discussed with them, convinced them, we developed the trust that you trust us and we will trust you, and how this can be developed. So why দুইটা ট্রেড ইউনিয়ন কেন? তোমরা এক ধরনের কথা বলবা, আরেকটা ট্রেড ইউনিয়ন আরেক ধরনের কথা বলবে, এভাবে তো কনফ্লিক্ট হবে। Exactly. So why not let us establish one trade union? তোমরা এটা করো, তোমরা মিক্সার করে করো, and then finally they came out with one trade union. মানে এটা মার্জ করে one trade union. এখন আমাদের মেইন ফ্যাক্টরির বাইরেও অনেক ফ্যাক্টরি ছিল বাইরে, যেগুলো থার্ড পার্টি চালাইতো। এখন ওইখানেও দেখা গেল যে ট্রেড ইউনিয়ন ডেভেলপ করে গেল, and law allows that. Exactly. সো দেখা গেল যে ঢাকাতেও ট্রেড ইউনিয়নের সাথে কথা বলার জন্য আসতে হতো। তো আমরা যেটা অ্যাচিভ করলাম যে ট্রেড ইউনিয়ন এবং আমরা মিলে উই ফোকাসড দ্যাট হাউ উই ক্যান গ্রো। ইফ দ্য কোম্পানি গ্রোস ইউ উইল গ্রো, এটা ছিল আমাদের বক্তব্য। তাহলে আমরা কিভাবে গ্রো করবো স্যার? এই ধরনের প্রশ্ন আসছে তাদের কাছ থেকে। আপনারা গ্রো করবেন এইভাবে যে আপনাদের বেতন বাড়বে, আপনাদের রিটায়ারমেন্ট যে সুযোগ সুবিধা আছে ওইগুলো বাড়বে, আপনারা মানে কোনো জায়গায় নেগোশিয়েট করে ওগুলি বাড়াইতে পারেন। তো এইভাবে ধরেন এই ট্রেড ইউনিয়নকে আমরা মোটামুটি স্ট্রিমলাইন করে একটা চলে নিয়ে আসছি। এবং ঢাকার জন্য এটা একটা করা যায় না এই কারণে, বিকজ দ্য ডিস্টেন্স ইজ ফার, ঢাকা এন্ড চিটাগং। সুতরাং দেয়ার ওয়ান ট্রেড ইউনিয়ন, এখানে 5-6টা অপারেশন ছিল। আচ্ছা। তো এখানে হতো তো টার্মস এন্ড কন্ডিশন অফ সার্ভিস মোর অর লেস সিমিলার ছিল। বুঝতে পেরেছি। তো এইটা ধরেন একটা। আর যদি কি অ্যাচিভমেন্টের কথা আমি বলি, যে আপনি হয়তোবা জানেন যে ইউনিয়ন ম্যানেজমেন্ট আমরা ওয়েজ বার্গেনিং করি। হ্যাঁ, ওয়েজ বার্গেনিং করি সব জায়গায়। আমার স্যালারি বাড়ায় দেন, আমার এই ফ্যাসিলিটিটা বাড়ায় দেন, এটাই তো হচ্ছে ওখানে। তো এখন ওয়েজ বার্গেনিংকে আমরা কনভার্ট করলাম প্রোডাক্টিভিটি বার্গেনিংয়ে। প্রোডাক্টিভিটি বার্গেনিংটা কীভাবে হলো? যে
তুমি একটা কিছু করো, তো ট্রেড ইউনিয়ন আর মানে ম্যানেজমেন্ট তোমরা এইভাবে দেখছো, তাইলে প্রোডাক্টিভিটি বার্গেনিংয়ে এবং লতে আছে যে ওয়ার্কাররা যদি চার্টার অফ ডিমান্ড দেয়, তাহলে ম্যানেজমেন্টও চার্টার অফ ডিমান্ড দিতে পারে। এটা কি আইনগতভাবে সিদ্ধ স্যার? আইনে অ্যালাউড। ওকে, আইনে অ্যালাউড। এবং প্রশ্ন হলো যে এমপ্লয়ার হিসাবে আমরা চার্টার অফ ডিমান্ড দিতে পারেন। এখন আমি বলি যে রেফারেন্স বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো, দে ফার্স্ট সাকসেসফুলি ম্যানেজ দ্যাট, আর মিস্টার মনোয়ার ইজ দ্য লিডার। ওকে, তো আমাদের সাথে যোগাযোগ সবসময় ছিল। আমরা চিন্তা করলাম যে আমাদের তো অনেক প্রবলেম, তাহলে আমরা ট্রাই করি না কেন। ট্রেড ইউনিয়ন তো দুটা ছিল, একটা তো করলাম। এখন তো নেক্সট আমাদেরকে ওদের সাথে আরও ট্রাস্ট ক্রিয়েট করতে হবে, ওদের মাধ্যমে ডেভেলপমেন্টটা আনতে হবে। তখন আমরাও তো, ওরা চার্টার অফ ডিমান্ড দিল, আমরাও চার্টার অফ ডিমান্ড দিলাম। আমরা তো প্রিপেয়ার্ড যে সার্ভে করে মাল্টি ন্যাশনাল যেগুলো আছে, যে এরা এই ওয়ার্কারদের বিভিন্ন গ্রেডে কত দেয়, আমরা কত দিই, আমাদের এইগুলো আছে। তো ওরা বললো যে ওরা তো চাওয়ার চাইতে কম চায় না, বলো যে আমাদের 25% ইনক্রিজ দিতে হবে মানে বেসিক পে, তারপরে আমাদের এটা দিতে হবে, ওইটা দিতে, ওরা অনেক তাদের চার্টার অফ ডিমান্ড। আমরাও দিলাম 8-10টা চার্টার অফ ডিমান্ড। তা এখন দুইটাই ডিসকাস করতে হবে। তো আলটিমেটলি যেটা আমরা অ্যাচিভ করলাম যে প্রোডাক্টিভিটি বার্গেনিং, আমরা এই জন্যই বলি যে ঠিক আছে, তোমাদেরকে তো অলরেডি আমরা হায়ার স্যালারি দিচ্ছি, এখন যদি তুমি 25% স্যালারি দিচ্ছ, এটার কোনো লজিক নাই। এখন তুমি মার্কেটের অ্যাভাব আমরা আছি, এখন এর উপরে আবার তুমি 25%, এখানে তো আমরা যেতে পারি না। উই ক্যানট গো, ক্যানট অ্যাফোর্ড ইট, উই আর ডুইং বিজনেস। তো আমরা বললাম যে আমরা 8% ইনক্রিমেন্ট দিব, প্রোভাইডেড ওয়েস্টেজ এই ডিপার্টমেন্টে তুমি 5% কমাইবা। তার মানে গ্যাপটা থাকবে শুধু 3%। তো ওরা বললো স্যার আমরা আবার কেমনে কমাবো? আরে তোমরা তো কাজ করো, তোমরা এই যে সাবান বানাইতেছো, সাবান পরে যেতেছে সাইড দিয়ে, কেন এত পড়বে কেন? আরও তো কম পড়তে পারে। তোমরা যখন এগুলো ব্লেন্ডিং করছো, তখন পারফিউম মিক্স করতেছো, কোনো সময় পারফিউম বেশি দিয়ে দিচ্ছ, কোনো সময় পারফিউম কম দিয়ে দিচ্ছ। এরপরে এটাকে কম্পিউটারাইজ করা হয়, পারফিউমটা ইজ কস্টলি আইটেম। তো একবার ওরা বেশি দিয়ে দিত, কম দিয়ে দিত। এখন এই সব জিনিস আমরা একটা লিস্ট করে দিলাম, এই এরিয়াতে তোমরা অ্যাভারেজ 5% সেভ করবা। তারা বললো স্যার 8% হবে না, আমরা 5% রাজি না, আমরা 2% করবো। কিন্তু রাজি, কিন্তু এগ্রি তো করলো। এক্স্যাক্টলি, মানে ওয়েস্টেজ মিনিমাইজেশন এগ্রি করলো। এখন ইউনিয়ন ম্যানেজমেন্ট রিলেশনশিপে সম্পর্কটা হতে হবে ট্রাস্ট এবং লজিকের। এখন তারা লজিক ছাড়া আসে। এখন ইউনিয়নের এডুকেশনের জন্য মাল্টি ন্যাশনালগুলো ট্রেনিং প্রোগ্রাম করে ওদেরকে বিদেশে পাঠায়, তাদের মনটা বড় হয়ে যায়। আমরা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমরা বিদেশে পাঠাইছি, জাপানে পাঠাইছি। এটা তো ইউনিলিভারের জন্য সম্ভব, কিন্তু জাপানে পাঠাইছি দেখার, বাংলাদেশের লোকাল ছোট অর্গানাইজেশনগুলোর জন্য তো এটা লোকাল সম্ভব না। কিন্তু তারা ইন্টারনাল ট্রেনিং করতে পারে, তাদেরকে ফোকাস দিতে পারে। মানে বাইরে থেকে মানে ভালো ভালো যারা ইউনিয়ন ম্যানেজমেন্ট রিলেশনশিপে কাজ করে, তাদেরকে এনে তাদের সাথে কথা বলানো যেতে পারে। তাদের মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করতে, মানসিকতাটাকে একটু বদলাতে পারে। তো আমরা ফাইনালি যেটা হলো যে আমরা 10% দিলাম, ওরা 3% এগ্রি করলো। অ্যান্ড 3% ইজ এ হিউজ ইটস এ হিউজ মানি। ওদেরকে 10% না, ওদের 20% দিয়েও যদি 3% সেভ করা যেত, তাইলেও কোম্পানির লং টার্ম এফেক্ট অনেক হাই। কিন্তু ওরা তো ওভারঅল জিনিসটা বুঝে না, দে হ্যাভ গট দিস সামথিং। বাট উই স্টার্টেড দ্যাট, হ্যাঁ কিছু করে কিছু নিতে হবে, গিভ অ্যান্ড টেক।
গিভ এন্ড টেকটা আমরা এখানে দুটো জিনিস জানলাম স্যার, স্পেশালি আপনি স্যার এই মাল্টিপল ট্রেড ইউনিয়ন থেকে মার্জ করে সিঙ্গেল ট্রেড ইউনিয়নে কনভার্ট করিয়েছিলেন, আর দ্বিতীয় হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, যেটা মানে ট্রেড ইউনিয়নের কালেকটিভ বার্গেনিংটাকে কিভাবে প্রোডাক্টিভিটি বার্গেনিং এ কনভার্ট করা যায়, প্রোডাকশনে তাদেরকে দিয়েও কন্ট্রিবিউট করানো, তাদের কন্ট্রিবিউশন এক্স্যাক্টলি কনভেনশনাল তাদের যে ডে টু ডে কাজ করে তার বাইরে একটু কনসেপ্টটা এইভাবে আনা যে প্রোডাকশনে কিভাবে তারা কন্ট্রিবিউট করতে পারে। আরো অনেক আছে কিন্তু সময়ের অভাবে হয়তো আমরা ওখানে যেতে পারবো। এমনিতে আপনি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন নিয়ে কিছুটা বলেছেন, আমাদের ভিতরে একটা কনফিউশন হয় যে হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এমপ্লয়ি রিলেশন, মানে এই ব্যাপারে এই দুটার মধ্যে আসলে সম্পর্ক কি এবং বেসিক পার্থক্যটা কি? আপনার এমপ্লয়ি রিলেশনটাকে আমরা একটু ডিফারেন্টলি দেখি, যে মানে এমপ্লয়ি ওরাও তো এমপ্লয়ি, ওয়ার্কাররাও তো এমপ্লয়ি। তো এখন ট্রেড ইউনিয়ন এটাতে আসে, কিন্তু যখন আমি এমপ্লয়ি রিলেশনসের কথা বলি, এই রিলেশনশিপটা কিন্তু ওয়ার্কারদের মধ্যে পর্যন্ত যায়। আর অফিস সাইডে যারা কাজ করে তাহলে ওদেরকে আমরা এমপ্লয়ি বলি, আর তাদেরকে আমরা ওয়ার্কার বলি, বাট দে অল আর ওয়ার্কার। আমরা যারা অফিসার আমরাও কিন্তু ওয়ার্কার, এভরিবডি ইজ ওয়ার্কিং, কিন্তু দিস ইজ এ ডিফারেন্ট মানে কনোটেশন অ্যাট ডিফারেন্ট লেভেল। তো ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসটা হলো বেসিক্যালি ডিলস উইথ দি ট্রেড ইউনিয়ন অ্যান্ড দি ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন formally. It is a formal relationship. Employee relation is informal. And I want to bring all people under one umbrella. That is employee relation. Every people will speak one language. And what is that? Productivity. And we work here, productivity. সো আমরা প্রোডাক্টিভিটি কথাটা ইউজ করতাম। আপনি অ্যাবসেন্ট করে আসছেন 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটে মানে লস হয়েছে, কিন্তু এখানে প্রোডাক্টিভিটি আপনারটা মাইনাস হয়েছে। তো কাজেই কথা হলো আপনার অ্যাবসেন্ট, আপনার প্রেজেন্টিজম রাইট টাইমে থাকবে, এবং আপনাকে আমরা রেসপেক্ট করব, আপনি আমাকে রেসপেক্ট করবে। এবং বিলিভ মি মুরাদ, দ্যাট এই পিয়ন এগুলো ছিল, পিয়নকে মানে ম্যানেজিং ডাইরেক্টর যখনই আসে দেখা তার গুড মর্নিং তার সাথে হাত মেলাইতো। তার কালচারটা এরকম ছিল যে রেসপেক্ট, ইররেসপেক্টিভ অফ এনি লেভেলস, ইররেসপেক্টিভ অফ এনি ডেজিগনেশন। সুতরাং এই জিনিসটা আমরা তৈরি করতে পারছি, ইউনিলিভারে আছে এটা। এবং ইউনিয়নের প্রেসিডেন্ট আপনাকে দেখলে সালাম দেবে, আমরা ইউনিয়নের প্রেসিডেন্টকে দেখলে আমরা সালাম দিই। মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল অল অ্যাবাউট। এবং এই যে মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল রেসপেক্ট এবং ট্রাস্ট, এই জিনিসটা ক্রিয়েট করতে গেলেই তো রিলেশনশিপটা আসে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এমপ্লয়িদের মধ্যে রিলেশনশিপটা আসে। এখন প্রত্যেকটা এমপ্লয়ির মধ্যে এটা আসতে হবে। তো আমরা সব এমপ্লয়িদেরকে মানে লোয়ার লেভেল এমপ্লয়িদেরকে বাংলা ভাষায় ওদেরকে বোঝাইতাম, ইট ইজ জাস্ট এ ফ্যামিলি রিলেশন। ফ্যামিলিতে যে ধরনের রেসপেক্ট আমরা মিউচুয়ালি করি, ছেলেপেলেরা আমাদেরকে রেসপেক্ট করে, আমরা করি, ওয়াইফ অ্যান্ড অল, আমরা মিউচুয়াল রেসপেক্টের মধ্যে দিয়ে এই ফ্যামিলিটা চলে। ফ্যামিলি ইজ অ্যান অর্গানাইজেশন। সুতরাং হিউম্যান রিলেশন ফ্যামিলি দিয়ে শুরু হয়। তারপরে আপনার যদি ইন্ডাস্ট্রি এজ এ হোল যদি আপনি বলেন, একটা ইন্ডাস্ট্রি ইটস অলসো এ বিগ ফ্যামিলি, একটা গিভেন ইন্ডাস্ট্রি, সে লিভার ইউনিলিভার, আর এই ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করে দে আর এ ফ্যামিলি। এই কথাগুলো আমাদের এমডি অথবা রিজিওনাল হেডরা যখন আসতো ওদেরকে বলতো, ওরা ইংলিশে বলতো, আবার আমরা সাথে সাথে ট্রান্সলেট করে দিতাম। আমরা স্যার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা এলিট পেনকেও কিন্তু এলিট পেন ফ্যামিলি বলি। এটা আমাদের বোর্ড থেকেও বলে, আমরা যে এমপ্লয়ি লেভেল থেকে আমরা খুব উই লাভ টু ইন্ট্রোডিউস আওয়ারসেলফ অ্যাজ এলিট পেন ফ্যামিলি মেম্বার। এটাই স্যার। ইউনিলিভারে থাকা অবস্থায় আপনি ইন্টারন্যাশনাল রুলে মেন্টরশিপ করেছেন, মানে একাধিক দেশের দায়িত্ব আপনি ছিলেন। কোন কোন দেশের দায়িত্বে ছিলেন এবং সেই ফিউচার ডেভেলপমেন্ট প্রোগ্রামের অভিজ্ঞতা যদি বলেন। প্রোগ্রামটা শুরু হয় খুব বেশি না আমাদের, মানে আমরা যখন ডিরেক্টর হওয়ার পরে মাঝামাঝি, তখন একটা ওয়ার্কশপে মানে একটা গ্লোবাল ওয়ার্কশপ হলো। গ্লোবাল হিউম্যান রিসোর্স ডিরেক্টররা আসলো এখানে,
আচ্ছা, অনেক, ইনক্লুডিং ইউরসেলফ, অনেক, প্রায় 150-200 এই জাতীয়। কারণ 150 কোম্পানিতে তখনও 115টা কান্ট্রিতে তখনও তারা ব্যবসা অপারেশন করতো। এরপরে আরো বাড়ছে। তো ওখানে মহিলার সংখ্যা অনেক ছিল। আচ্ছা, তো ওই গ্লোবাল কনফারেন্সে এই জিনিসগুলো আলোচনা হয়। এবং গ্লোবাল কনফারেন্সে দেখেন আমাদের কোহেসিভনেসের জন্য, আপনার এবং আমার পার্সোনাল রিলেশনশিপের জন্য ওরা যেটা করে যে তোমরা মাঝে মাঝে আউটিং করো, বাইরে যাও, এবং তোমাদের গার্ল মহিলা এমপ্লয়ি থাকলে নিয়ে যাও, তাদের সাথে তোমরা পেয়ার করে দাও, যে একটা পুরুষ একটা মহিলা একসাথে বসবে, আর লেট দেম এক্সচেঞ্জ দেয়ার লাইফ, যে হোয়াট ইজ ইউর লাইফ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ইজ মাই লাইফ। আমি তাকে বলছি, সে আমাকে বলছে, এবং ওরা খাওয়া দাওয়া আলাদা আলাদা দিয়ে দিছে। এবং ওরা আমাদেরকে নিয়ে ফ্লোরেন্সে, ইটালির ফ্লোরেন্স, ভেরি নাইস প্লেস, ওখানে পাহাড়ের যে ভ্যালি, ওই ভ্যালির মধ্যে হয়েছে পার্টি। এই ভ্যালির মধ্যে পেয়ারে পেয়ারে বসা। আমার সাথেও এক বুড়ি পড়ছিল, আমরা তো হয়তো ইয়াং ছিলাম স্যার। তো এই বুড়ি সাংঘাতিক এক্সপার্ট HR ডিরেক্টর, এবং শি ওয়াজ এক্সপ্লেনিং, আমাকে আবু ডাকতো, আবু আবদুল্লাহ আমার নাম, আবু ডাকতো। তো ওই কনফারেন্সে এই চেঞ্জটা আসে। গ্রেট। এমনি স্যার আপনি তখন সাউথ ইস্ট এশিয়ার কয়টি দেশের দায়িত্বে ছিলেন? ও আচ্ছা, চেঞ্জটা আসলে তো বলাই হলো না। সেটা হলো যে প্রসপেক্টিভ ডাইরেক্টর, that you have to create space for the young generation. তুমি ডাইরেক্টর হয়েছো অনেক দিন, কাজেই তুমি আউটডেটেড হয়েছো। Frankly speaking, the young generation have young ideas. So from now, we want to identify who are the young people who will go to the next level. And who will the young people who will be the next HR director? Who are the young people, the next finance director? So these things we used to do our personal planning annually. তো যাদের নামটা ওখানে থাকতো যে ডিরেক্টর লেভেলে এরা যেতে পারে, তখন কোম্পানি পিক অ্যান্ড চুজ করতো। আর একজন আগে একজন পরে, কোম্পানিরও তো একটা অ্যাসেসমেন্ট আছে, তো তাদেরকে নিয়ে তারা ওই প্রোগ্রামে যেত। তো প্রোগ্রাম ওয়াজ ডিজাইনড, এবং তাদেরকে বিজনেস ম্যানেজার বানাইতে হবে, তাদেরকে একটা ডিরেকশন দিতে হবে যে কোন ডিরেকশনে তুমি চলবা। আপনি যেটা বললেন যে ইয়াংদের জন্য কি 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 আপনি বলবেন, কিন্তু প্রশ্ন হলো এটা যে এই যে HR ডিরেক্টর যারা হবে তাদেরকে আমরা মানে HR ডিরেক্টররা ছিল মানে 4টা কান্ট্রি, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া। তো এদের HR ডিরেক্টররা ছিল, কিন্তু তাদেরও রোল আলাদা ছিল, যার যার। আমার 5 জন, তাদের 5 জন, তারা যার যার রোল প্লে করতেছে। এখন এখানে মেন্টরশিপটা হলো এই জিনিস, দ্যাট শুধু লেখাপড়া যে তাদেরকে আইডিয়া দিতে হবে, নট নেসেসারিলি। আমরা তো আর সব সাবজেক্ট জানি না, আমরা বেসিক জানি, কিন্তু প্রশ্ন হলো যে তাদেরকে ডিরেকশনটা দিতে হবে, মোস্টলি বেসিক্যালি টু বিকাম এ লিডার, হাউ they can become a leader in a given situation. একটা এক্সাম্পল বলি, যে আমাদের ইউনিলিভারের একজন ডিরেক্টর চেয়ারম্যান হয়, ওর নাম সঞ্জীব মেহতা, ইঞ্জিনিয়ার। উনি যখন ডিরেক্টর ছিল, কমার্শিয়াল ডিরেক্টর, এরপর ফাইন্যান্স ডাইরেক্টর ডেজিগনেটেড হয়, ওনাকে পাঠানো হলো এই ধরনের মেন্টরশিপ প্রোগ্রামে। এবং ওদের প্রোগ্রামটা, চেয়ারম্যানের প্রোগ্রামটা কিন্তু লোকাল কোনো বড় সাহেব কন্ট্রিবিউট করে না। ইট ইজ কন্ট্রিবিউটেড বাই তাদের হেই কনসালটেন্ট। হেই কনসালটেন্ট কিন্তু এখনো আছে, ওয়ার্ল্ডে খুব নাম করা কনসালটেন্ট। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো হে কনসালটেন্ট দেখেন চেয়ারম্যান করার একটা এক্সাম্পলটা দিই, যে he was assigned as an attendant
in a hospital যেখানে গরিব লোকরা দেরকে সিঙ্গাপুরে বিনা পয়সা চিকিৎসা করে। সিঙ্গাপুর কিন্তু অনেক কিছু করে, তাদের গরিবদের জন্য বিনা পয়সার চিকিৎসা করে। ওই হসপিটালে 1 সপ্তাহ তারা অ্যাসাইনমেন্ট দিছে নার্সের। স্যার ওনাকে 7 দিনের জন্য মানে নার্সের দায়িত্ব দেওয়া হলো, নার্সিং এর দায়িত্ব দেওয়া হলো। এবং নার্সিং করতে গিয়ে মানে তাকে এইখানে তার লিডারশিপ পার্সপেক্টিভটা চলে আসে যে সে একটা রুগীকে ধরে বাথরুমে নিয়ে যেতে পারে কিনা। আর অনেক রুগী আছে বাথরুমে যেতে পারে না, তাদেরকে বাথরুম তাদের বেডের কাছে আয়না করাইতে হবে এবং তাকে তুলে ধরে বসাইতে হবে। ক্যান ইউ ডু ইট? এ লিডার ক্যান ডু ইট। ছোট কাজ, বড় কাজ, হিউম্যানিটি, এগুলি হলো লিডারশিপের পার্ট। তো কাজেই একটা দেখেন চেয়ারম্যান করার আগে তাকে এই অ্যাসাইনমেন্টে দেওয়া হলো। এবং শুনছি আমরা যে সব চেয়ারম্যানরা নাকি এই ধরনের অ্যাসাইনমেন্ট পাইছে, কোনো না কোনো অ্যাসাইনমেন্ট এই ধরনের অ্যাসাইনমেন্ট পাইছে, ক্রিটিক্যাল অ্যাসাইনমেন্ট, যেখানে সে কোনোদিন এগুলি করে নাই। তো সো দিস ওয়াজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। তো এই জন্য আমরা মেন্টর হিসেবে যে কাজটা করতাম যে দ্য ইয়াং পিপুল এখন কিন্তু ইয়াংরাই কিন্তু লিড করতেছে। নাও ইউ উইল ফাইন্ড দ্য চেয়ারম্যান আর উইদিন দ্য এজ অফ 35 and 45, around 40 around the world, and directors are at the age of 30, 35, max 35, maximum 35. So all are young people. এখন তাদের যে ভিশন, মানে তাদের ভিশনটা কি তারাও সে বলবে। আমাদের ইয়া ছিল যে আমরা রেকর্ড থাকতো, ওরা কি বললো, কি প্রস্তাব ওরা বললো, আমি কি বললাম। এই রেকর্ডিং আবার চেয়ারম্যানরা নিয়ে কিন্তু এটা আবার দেখাইতে হয়েছে। আবার এই যে মেন্টরশিপ প্রোগ্রামের যে একজন সিনিয়র ছিল, উনি ছিল রিজিওনাল HR ডিরেক্টর, এটা রোজার হ্যারিসন। উনিও রিটায়ার করছে 2005-এ, আমিও করছি 2005। বুঝতে পেরেছি স্যার। স্যার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে আপনার ভ্যাস্ট এক্সপিরিয়েন্স, আপনার কি মেথডটা ফলো করতেন আসলে অ্যাকচুয়ালি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নলেজ পার্সপেক্টিভে যদি বলি? হিউম্যান ডেভেলপমেন্টের জন্য অ্যাকচুয়ালি দেখেন আমরা সবাই এটা করি কম বেশি, কিন্তু অনেকে না যায় না করি। যেমন বেসিক HR হলো একটা লোকরে আপনি রিক্রুট করলেন এবং তাকে একটা জব দিলেন, তাহলে জবের একটা ডিসক্রিপশন হবে। তো এই ডিসক্রিপশনটা যদি হয়, এই ডিসক্রিপশনটার সাথে যে মানে একটা লোক নিয়ে নিলেন, আর এই প্রোফাইলে আপনি ইউজ করবেন ফিউচারের জন্য, তাইলে তার জব রিকোয়ারমেন্টটা আপনি এখানে লিখবেন। এই জবটা করার জন্য স্কিল স্ট্যান্ডার্ড কী হবে এটা আপনার থাকতে হবে, স্কিল স্ট্যান্ডার্ডের ভেরিয়েশন থাকতে হবে, এবং স্কিলটা কোত্থেকে আসে, নলেজ অ্যান্ড কম্পিটেন্স। এখন নলেজ ইজ অলসো এ কম্পিটেন্স। তাহলে কম্পিটেন্সকে আমরা দুইভাবে দেখি, একটা হলো নলেজ আর একটা হলো বিহেভিয়ার। আপনার বিহেভিয়ার কীরকম। তো এখন নলেজের যে প্রোফাইল, যে এই জবটার জন্য 5টা প্রোফাইল আছে, এই প্রোফাইলগুলোকে আমরা ভাগ করছি 4 ভাগে: বেসিক নলেজ, ওয়ার্কিং নলেজ, ফুললি অপারেশনাল নলেজ, অ্যান্ড লিডিং এজ বা এক্সট্রাঅর্ডিনারি। তো আপনি আপনার জবের এই প্রোফাইল অনুযায়ী কোন ক্যাটাগরিতে আছেন। নতুন যারা জয়েন করে তারা বেসিক মাইনাসে থাকে, এবং 6 মাস বা 1 year টু প্রফেশনে তারা বেসিকে আসে। বেসিকে আসার পরেই তাকে আপনি কাজ দেন, কিন্তু সে কাজ করতে থাকে। তো এই যে এখান থেকে আমরা পাই তার গ্যাপটা, স্কিল গ্যাপ। তা স্কিলটা তার জবের জন্য স্কিল হওয়া উচিত মিনিমাম ওয়ার্কিং নলেজ, কিন্তু সে বেসিক নলেজে আছে বা বেসিক প্লাসে আছে, কিন্তু তাকে চাইতে হবে ওয়ার্কিং নলেজ। তো এই গ্যাপটা তার ডেভেলপ করতে হবে। এটা লাইন ম্যানেজার হোক বা HR থেকে হোক। এবং সিমিলারলি বিহেভিয়ারাল অ্যাসপেক্টও একটা প্রোফাইল থাকে। এই ধরনের জব যে করবে তার আচার আচরণ, অফিসিয়াল আচার আচরণ কি হবে।
তো এখানে ধরেন তাকে ক্রিয়েট করতে হবে যে রিলেশনশিপ উইথ পিয়ার্স, রিলেশনশিপ উইথ সুপেরিয়র, রিলেশনশিপ উইথ দ্য পিপল হু আর ওয়ার্কিং আন্ডার দ্যাম, এবং এক্সটার্নাল বলতে তার ডিপার্টমেন্টের বাইরে অন্যান্য যারা আছে। এই এক্সটার্নাল মিনস অপারেশনের বাইরে না, অপারেশনের ভিতরে, উইদিন দ্য অর্গানাইজেশন। হ্যাঁ, উইদিন দ্য অর্গানাইজেশন, তার সাথে রিলেশনশিপ কি হবে। এইভাবে প্রত্যেকটা জবের বিহেভিয়ারাল আসপেক্ট একটা 4-5টা ডিজাইন করা হয়। এর মধ্যে থাকে মিউচুয়াল রেসপেক্ট, এর মধ্যে থাকে ট্রাস্ট, এর মধ্যে থাকে কমিটমেন্ট। কমিটমেন্ট যেটা আপনি বলছিলেন যে প্রমিসেস মেড আর কেপ্ট, এক্স্যাক্টলি, এই জিনিসগুলো থাকতে হবে। তো এই জিনিসগুলোকে আবার মাপা হয় লেভেল অনুযায়ী। আপনি কোন লেভেলে আছেন, তো ওখানে লেভেল 1, 2, 3, 4 ওখানেও 4টা লেভেল আছে। এখন ওই 4টা লেভেলের আবার ডিফিনেশন দেওয়া আছে। ওই ডিফিনেশনে আপনি পড়েন কিনা, আপনি যে কাজ এই যে প্রোফাইলটা আপনার আছে এই প্রোফাইলে, তারপরে একটা ডেভেলপমেন্ট প্ল্যান ডেভেলপ করা হয় ওই গ্যাপ ধরে, ডেভেলপমেন্ট প্ল্যান, স্কিল গ্যাপের এবং কম্পিটেন্স গ্যাপের। তো কম্পিটেন্সটা সাধারণত আসা যায় বিহেভিয়ারাল আসপেক্টে। বিহেভিয়ারাল আসপেক্টে যে তোমার ব্যবহার ভালো না, তুমি মানে প্রায় লোকের সাথে চেতাচেতি করো, ওরা কাজ করে না, ওদেরকে কাজ শেখাও। তো বলে স্যার কাজ পারে না এই জন্য চেতাচেতি করি। তো না, চেতাচেতি করা যাবে না, কাজ শেখাইতে হবে। তো কাজে এইখানে তোমার নেগেটিভ সাইড আছে। তো এখন ট্রাস্ট এর তো সংজ্ঞা নেই, ট্রাস্টের তো কোনো সংজ্ঞা দিতে পারবেন না, কেউ দিতে পারে না। কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি, এটা বলি আমি, না হাউ ফার ইট ইজ ট্রু ইউ অ্যান্ড আই ডোন্ট নো। আমি আপনাকে যে বিশ্বাস করি কথাটা বললাম, আমি মনে মনে কথা না, এটা হলো যে মানে বোঝা যাবে, এটা অ্যাবস্ট্রাক্ট, এক্স্যাক্টলি অ্যাবস্ট্রাক্ট। তো এখন প্রশ্ন হলো, কিন্তু আমরা ট্রাস্টটাকে রাখি তার মনে রাখার জন্য, তার ব্রেনে থাকার জন্য। এখন মানুষের মনটা তো দেখা যায় না, পৃথিবীর সব কিছুই দেখা যায়। তাহলে সাইকোলজিস্টরা কি বলে, ইট ইজ এন ইনভিজিবল অবজেক্ট না, এটা একটা কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্টিভ ওয়ার্ড, অ্যাবসলিউটলি অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস মন। কিন্তু এটা এমন একটা অ্যাবস্ট্রাক্ট যার সাথে আমরা ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, বাট এটা মানে প্লে করে, এটা অপারেশনাল। এক্স্যাক্টলি, আমরা সবসময় মনের সাথে কথা বলি, এবং আমি যখন ডিসিশন নেই মনের সাথে কথা বলি, আপনি আমি সবাই। তো কিন্তু মনটা কোথায় এটা কেউ জানে না। তো এই জন্যই বলে যে ইমোশন, তো ইমোশনটা ব্রেন এবং মনের একটা কানেকশন আছে। তখন এই কানেকশনে ইমোশনটা আসে। The emotion is a factor of development. Exactly. So emotion, positive emotion. Emotion আপনাকে empathetic emotion. আপনি চাকরি করেন কেন? আপনি এই যে প্রোগ্রামগুলো অর্গানাইজ করতেছেন, why? Because you achieve something. It is your motivation. True. এবং it is your emotion. আপনার ইমোশন না থাকলে আপনি এটা করতে পারতেন না। Exactly. কাজে ইমোশন আমাদেরকে উঠায়। তো আমরা ওই ইমোশনটাকে টাচ করতে চাই সাইকোলজিক্যালি। স্যার, আপনি এই যে 47 বছরের ক্যারিয়ারে মানে অনেকগুলো জায়গায় একদম সিনিয়র ম্যানেজমেন্ট রোল প্লে করেছেন প্রফেশনালি। তো অনেকেই হয়তো আজকের এপিসোড দেখার পরে মানে একজন আবু আবদুল্লাহ স্যারের এই সুদীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে তারা উপদেশ চাইবে যে তারাও যদি ফিউচারে এইচআর এর সিনিয়র পজিশনগুলোতে যেতে চায়, যারা ইয়াং আছে, বিজনেস প্রফেশনাল বা এইচআর প্রফেশনাল, তাদের জন্য স্যার আপনার কি অ্যাডভাইস থাকবে? আমি ইয়াংদের জন্য সবসময় বলি যে প্রত্যেকের একটা টার্গেট থাকতে হবে। আর টার্গেট মিনস দ্যাট আমি যে পড়াশোনা করছি, মানে আমার পড়াশোনাগুলো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 যদি 3টা লেভেল ধরি, আমি লেভেল 1, 2-র মধ্যে থাকতে হবে। আমি যা পড়াশোনা করলাম, আই নো মাই সাবজেক্ট, 1 নম্বর, এটা আমার 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আমার সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা আমার সবচেয়ে পছন্দ, এবং ওই সাবজেক্টের কেরিয়ার প্রোগ্রেশন বাংলাদেশ কনটেক্সটে কী আছে। আমি কি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে লিড করব, আমি কি ইঞ্জিনিয়ার যদি আমি হই, আমি কি প্রোডাকশন বা টেকনিক্যাল ওই অ্যাসপেক্টে আমাকে লিড করব। এটা আমার মনের মধ্যে আসতে হবে।
এখন আজকালকার ইয়াং ছেলেরা ইজ মোর স্মার্ট, কারণ তারা জন্ম হয়েই কিন্তু মোবাইল ফোনে কথা। এখন এই যে ছোট ছোট আমরা দেখি আমার নাতিরা আছে, আমার মোবাইলের প্রবলেম হলে নানা ভাই দাও ঠিক করে দিই, তারপরে ওরা ঠিক করে দেয়। তা আমার বাসায় সিসিটিভি আছে যে নিচে দেখা যায়, তো সিসিটিভিটাতে কি একটা আসছে এটা আমি আর সরাইতে পারতেছি না, তো ও গিয়ে আমি 1 সেকেন্ডে সরাই দিছি। তো এখন ওদের বয়স তো হলো 5 বছর আর 7 বছর। এখন নাও ইউ থিঙ্ক দ্য ইয়াং জেনারেশন কিভাবে আসতেছে এবং তাদের ব্রেনও ওইভাবে চলতেছে। তা আমি মনে করি যে তাদের সবচেয়ে বড় থাকতে হবে যে ভিশন, এবং ওটা অ্যাচিভ করার জন্য তাদের স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে। হ্যাঁ, আমার মামা আছে বা আমার আত্মীয় আছে, তার মাধ্যমে আমি যাবো, এভাবে হবে না। কারণ আজকাল সব জিনিসই কঠিন হয়ে গেছে। একটা ম্যানেজমেন্ট ট্রেনিং নেওয়ার জন্য একটা কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ হয়, এবং কম্পিটেন্সি বেসড ইন্টারভিউতে তাকে শুধু বই পুস্তক নিয়ে থাকলে হবে না, তাকে এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্বন্ধে জানতে হবে, তাকে বাংলাদেশ সম্বন্ধে জানতে হবে, বাংলাদেশের পরিস্থিতি কীভাবে চলছে, কিভাবে এটাকে অ্যাড্রেস করা যাবে তাকে জানতে হতে পারে। কারণ প্রশ্ন হলো যে এইগুলো তার ভিশনটাকে ওয়াইড করবে। তো এই জন্য এক্সটার্নাল ওয়ার্ল্ড বলছি আমি এই কারণে যে তারা CNN দেখবে, তারা ইন্টারন্যাশনাল যেসব মিডিয়া আছে ওদের কথা শুনবে। তো তারা বিভিন্ন কোম্পানির গ্লোবাল মাইন্ডসেটটা ডেভেলপ করতে হবে, এবং ইন্টারন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করে র্যাপও বিল্ড করা উচিত। এবং আমি দেখছি অনেক ইয়াং ছেলেপেলেরা আমার কাছে এমনি আসছে। আমি বিলিভ মি, একটা কথা বলি, আবুল খায়ের গ্রুপটা তো আমি চিনতাম না। আমার বাসা ছিল চাঁদগাঁও আবাসিক এলাকা, এবং আমার একটা ভাইস্তা ওখানে ওনার সাথে পড়তো। এই আবুল খায়ের গ্রুপ এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর যিনি এখন আছেন, উনি তখন চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র, আমার বাসায় গেছে। তো এইভাবে আমি যখন রিটায়ার করব ওনারা জানে, বলতেছে যে স্যার, আমাকে তখন স্যার বলছে, আমি পরে তাদেরকে স্যার বলছি। ব্যাপারটা তো এইভাবেই হয়েছে। তো স্যার আপনাকে আমাদের সাথে জয়েন করতে হবে, কারণ আমাদের অর্গানাইজেশনটা কোনো স্ট্রাকচার নাই, কোনো কাঠামো নাই, কোনো রুলস রেগুলেশন নাই, কিভাবে এটাকে ঠিক করতে হবে। তো এখন এই যে ভদ্রলোক, সে আমার সাথে কথা বলতেছে, সে হয়তো বা বড় লোক, তার এটা অন্যরকম, কিন্তু প্রত্যেকটা মানুষেরই উচিত যে সে যে সাবজেক্টে নিজকে সেট করতে চায় এই ধরনের লোকদের সাথে কথা বলা এবং তাদের এক্সপিরিয়েন্সটা নেওয়া, আর নিজকে যে কোনো পরিস্থিতির ফেস করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা। এবং লিডারশিপ জিনিসটা ছোটোবেলা থেকেই, লিডারশিপ কারে বলে, লিডারশিপের যে সংজ্ঞা বহুত কিছু আছে। হ্যাঁ, এই সংজ্ঞা দিয়ে লাভ নাই, কারণ ম্যাক্সওয়েল বলছে যে knows the way, goes the way and shows the way. It makes sense, কিন্তু এটাকে তো রিয়েলিটিতে আনতে হবে। তাহলে রিয়েলিটিতে যদি আনতে হয়, প্র্যাকটিক্যালি আমি যে কোনো কাজ করার জন্য রাজি আছি। এখন আপনি যদি বড় লোকের ছেলে হন, ইট ইজ ডিফারেন্ট। আর যদি আপনি যদি জেনারেল ছাত্র হন, জেনারেল ফ্যামিলির, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা উঠে আসছি, আমরা তো কোনো বড় লোকের ছেলে ছিলাম না। তো আমার বাপ আর্মিতে চাকরি করতো, সুবেদার বাজার হিসেবে রিটায়ার করছে, নন কমিশন। আমরা পাকিস্তানে ছিলাম, এরপরে ক্লাস 8-এ এসে বাংলাদেশে ভর্তি হয়েছি। তো এখন এইভাবে তো মানুষের লাইফ আসে। তাহলে এটা অল্প সময়ে ডিফাইন করা খুব মুশকিল, কিন্তু তাদের দি ইয়াং জেনারেশন মাস্ট হ্যাভ প্রিপেয়ার্ড দেমসেলভস টু ফেস দ্য ওয়ার্ল্ড উইথ মডার্ন নলেজ, দ্য মডার্ন টেকনোলজি। তো এইসব তাদের মধ্যে থাকতে হবে, এবং তারা নিজেরা এগুলি প্র্যাকটিস করতে হবে। তো এইটা আর রিলেশনশিপটা তারা মনে রাখতে হবে। আমি
ছোট অল্প সময়ের মধ্যে এই কোটায় আমার মনে আসছে না, তিনটা জিনিস আপনি স্পেশালি ফোকাস করেছেন। দে মাস্ট হ্যাভ দ্য ভিশন, তারপরে হলো গ্লোবাল মাইন্ডসেট, মডার্ন টেকনোলজির সঙ্গে ইয়ে করা, এবং কানেক্টিভিটি। এই তিনটা জিনিস। স্যার, লিড এইচআর টক উইথ মুরাদ, এটা লিড একাডেমির একটা ভলান্টারি ইনিশিয়েটিভ। এখানে সফল পিপুলদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকে তাদের বিভিন্ন কেস স্টাডি, স্টোরি, এগুলো দর্শকদের শোনানোর ব্যবস্থা করা। এই যে উদ্যোগটা, এই উদ্যোগটাকে আপনি স্যার কিভাবে মূল্যায়ন করেন? It is an excellent initiative, আমি বলবো, কারণ this will energize, আর এই যে মোটিভেশন বলেন, যে এনার্জি বলেন, energize people, ইমোশন, এটা তাদের ইমোশনকে বড় করে দেবে। এবং প্রত্যেকেরই জানা উচিত যে ইমোশন জিনিসটা কি। ওরা ইমোশন জিনিসটা জানে না জানে না, কিন্তু ওরা কাজ করতেছে, মানে যে আন্দোলন করতেছে, যারা মরে গেল, ওরা যে সামনে গেল, এটা কেন গেল? ইমোশন, তার ইমোশন তাকে ওখানে নিয়ে গেছে। তো সুতরাং আমি আমার পজিশনে যাওয়ার জন্য আমার ইমোশনকে ওখানে রাখতে হবে এবং ইমোশনের স্টেপ ক্রিয়া করতে হবে। তবে আপনাদের এই অ্যারেঞ্জমেন্টটা অ্যাপ্রিসিয়েবল এবং সবাই এটা অ্যাপ্রিসিয়েট করবে, এবং যারা এইসব অনুষ্ঠানটা দেখে তারা আমার মনে হয় নলেজেবল হবে। এবং আমি অ্যাডভাইস করব, আমার ব্যক্তিগত মত, যে আপনারা এই 30 মিনিটের মধ্যে আমাদের কাছ থেকে, যাদেরকে ডাকেন, আমাদের কাছ থেকে তাদের জীবনে নিয়ে এত কথা না বলে তাদের কাছ থেকে প্রফেশনাল স্টোরিগুলি শুনতে হবে, যে আপনার লাইফের প্রফেশনাল স্টোরি বলেন, কি করেছেন, কি সাকসেসফুল হয়েছেন, কেমনে হয়েছেন, এবং এইখান থেকে কি শিক্ষা নেওয়া যায়। আর এই জিনিসটা আপনারা যদি একটু সাথে রাখেন, বেটার হয়। ধন্যবাদ স্যার আপনার অ্যাপ্রিসিয়েশনের জন্য এবং আপনার গাইডলাইনটা। আশা করি লিড এইচআর টক উইথ মুরাদের যে এডিটোরিয়াল বোর্ড আছে এবং ম্যানেজমেন্ট আছে, তারা নিশ্চয়ই এটাকে পরবর্তীতে মূল্যায়ন করবে। স্যার, আপনার শত ব্যস্ততার মাঝেও আপনি যে এসেছেন আমাদের ডাকে, সেই জন্য আপনার অনেক কৃতজ্ঞ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও অনেক কৃতজ্ঞ এই কারণে যে আপনি আমাকে ডেকেছেন এবং আমাকে খুঁজে বাই করছেন, কারণ আমরা তো এখন পুরোনো মানুষ, তো মানে আমাদেরকে তো অনেকে এখন চিনে না, কারণ এটি হুইচ ইজ ভেরি ন্যাচারাল। তো সুতরাং আপনি আমাকে ডাকছেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। দর্শক, দেখতে দেখতে আরেকটি এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।